This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত। সবাই রাজ্যবাসী দেখবে আমাদের হিংসাত্মক আন্দোলন কাকে বলে। আমরা রাস্তায় নামবো, সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হবে। সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেবো, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। জানেন তো, ফাগুন এসছে, সেখানে ফুল ফোটার বদলে কত ফুল ঝরেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার বৈশাখ মাসটা কি ভয়ঙ্কর হতে চলেছে তারও একটা উদাহরণ বা ইঙ্গিত কি আমরা আজকে পেয়ে গেলাম। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আহত বাঘ ভয়ঙ্কর। এমনিতে প্রবাদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় সব প্রবাদ আর কি, প্রায়ই বলে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই চাকরি প্রার্থীদের সামনেও তো এই কথাটাই বলেছিলেন। আর কি অদ্ভুত দেখুন, ঠিক দুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পুলিশের লাঠির গায়ে চাকরিহারারা জখম হয়ে গেলেন, আহত শিক্ষকরা, আহত। এরপর আহত বাঘ যেরকম ভয়ঙ্কর হয় সেরকমই যদি হয়ে যায়। যাদের কাজ পড়ানো তারা যদি ওই বৈশাখ মাসটা জুড়ে গর্জন করতে শুরু করেন, ঝড়ের পূর্বাভাস কি এটা? দেখুন, তারা শুধু গর্জন করছেন না, বিসর্জনের হুঙ্কারও দিচ্ছেন। ওই বললাম, এটা কি ওই আকাশ কাঁপিয়ে ঝড় ওঠার পূর্বাভাস? বৈশাখ আসছে, আসছে বৈশাখ মাস, কি হয় ব্যাপার। দেখুন, আমার একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, দেখুন এই কথাগুলো যখনই বলি তখন তো অনেকগুলো অন্য কথা পরপর মনের মধ্যে এসে যায়। এরকম হওয়ার কি কথা ছিল? তৃণমূলের নেতা, মন্ত্রী সবাই তো একটাই কথা বলেছিলেন, ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন ভরসা রাখুন। ভরসা কথাটা প্রবলভাবে চারপাশে ছড়িয়ে গেছে। আর দেখে শুনে মনে হচ্ছিল কবির সুমন ভাগ্যিস তৃণমূলে গেছিলেন। একদম কি পরিমাণ দূরদৃষ্টি সম্পন্ন ভদ্রলোক, ওই কদিন তৃণমূলের হয়ে এমপি হয়ে ভবিষ্যৎটা দেখে ফেলেছেন এই শাসনকালে। সে কবে লিখেছিলেন বলুন তো তিনি? ভরসা থাকুক মুরকি মুড়ি নকুলদানা আর বাতাসায়, ভরসা থাকুক আরও বিরল চাকরি পাওয়ার জ্যান্ত আশা। পাচ্ছে না বলেই তো ওই চাকরিগুলো আরও বিরল হয়ে গেছে। দেখুন, এর আগে বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশকে আমরা লাঠি চালাতে দেখেছি। আর আজ যারা মার খেলেন না, 3 এপ্রিল সকাল পর্যন্ত তারা প্রত্যেকেই শিক্ষক ছিলেন। মাস্টারমশাই, দিদিমণি, সেই উদয়ন পণ্ডিত মনে আছে আপনাদের? সেই উদয়ন পণ্ডিতের, হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের উত্তরসূরিয়েরা, যোগ্য উত্তরসূরি, সেই উদয়ন পণ্ডিতেরও কি হাল করার চেষ্টা করেছিলেন সে তো আপনারা দেখেছিলেন। কিন্তু আজকের সমাজেও তো শিক্ষকরা কোথাও গিয়ে প্রবলভাবে শ্রদ্ধার পাত্র। এত কিছুর পরে শিক্ষক শব্দটা যদি কারুর সম্পর্কে উচ্চারিত হয়, হয়তো এখন তার আগে যোগ্য জুড়লে তবে শ্রদ্ধাটা আগের মতো আসে, কিন্তু তাও শিক্ষক তো। আজ তাদের পেটে লাথি পড়ল, পিঠে লাঠি পড়ল। কারা মারল? পুলিশ। দেদার লাঠি চলল। এই ছবিগুলো, এগুলো কি রাজ্য সরকারের কাছে সম্পদ হবে নাকি বোঝা, মানে কাঁটা না ফুল, সেটা এক্ষুনি বোঝা যাবে না, জানেন তো। কারণ আমাদের রাজ্যে যে কোনো কাজ তার ফলাফল বোঝা একটাই রাস্তা, ভোটের বাক্স। এবার ভোটের বাক্সে যদি সেটা পাস হয়ে যায় তাহলে পাস। ঠিক যেরকম ওই তিলোত্তমার জন্য অত আন্দোলন, অত মানে বিদ্রোহ, অত প্রতিবাদ, সব কিছু ওই 6টা উপনির্বাচনে ভোটের ফলে ধুয়ে মুছে সাফ। এখনও তো সামনে ভোট, 1 বছর পর ভোট হবে, ফল জানা যাবে, তখন বুঝবো। কিন্তু লাঠি পেটার পর প্রশাসনের তৎপরতা দেখে মনে হচ্ছে কি জানেন, পুলিশের ভূমিকাটা কাঁটার মতোই বিঁধেছে। মুখ্য সচিব মনোজ পন্থ
নিজে সাংবাদিক বৈঠক করেছেন। যদি কাঁটা না হতো তাহলে তিনি চটজলদি এতটা সাফাই দিতে নামতেন যে কেন পুলিশকে লাঠি চালাতে হলো, লাথি মারতে হলো। তার সঙ্গে আবার সিপি মনোজ বর্মা, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সবাই ছিলেন এবং তারা স্বীকার করলেন যে ওইভাবে লাথি ঠাথি মারা, লাঠি চালানোটা ঠিক কাম্য ছিল না। দেখুন, নবান্ন থেকে জেলা পুলিশ আর যাবতীয় কমিশনারেটকে মেসেজ দিয়ে বলা হয়েছে শিক্ষকদের বিক্ষোভ এবার থেকে ধৈর্য ধরে সামলাতে হবে, আলোচনায় জোর দিতে হবে, বল প্রয়োগ করা যাবে না। এগুলো সব বলা হয়েছে, আজকে বলা হয়েছে। কখন বলা হয়েছে? যখন উদয়ন পণ্ডিতরা লাঠি পেটা খেয়ে গেছে। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, এই শিক্ষকরা এদের ওপর লাঠি চালানো হয়েছে, এটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ঠিক সঠিক স্টেটমেন্ট বলে প্রশাসনের নাও মনে হতে পারে, অন্তত আজকের জন্য। যতই মুখ্যমন্ত্রী ওই নেতাজি ইন্ডোরের সভায় বলে থাকুন যে এদের কেউ কি টার্মিনেশন লেটার পেয়েছেন, না, এদের কারুর সার্ভিস রেকর্ডে ওই ছেদ পড়বে না, এরা সবাই থাকবেন, সরকার চেষ্টা করবে, সুতরাং আপাতত স্বেচ্ছাশ্রম দিন, এগুলো তো সব মুখ্যমন্ত্রী বলেছিলেন। মানে তখন পর্যন্ত এরা যে শিক্ষক, সেই তকমাটা বহাল রাখার একটা ইঙ্গিত ছিল। কিন্তু আজকের এই লাঠিটা কি ওই শিক্ষকদের বুঝিয়ে দেওয়া যে আসলে তোমরা আর শিক্ষক নও, ওই 3 তারিখের পর থেকে তোমাদের শিক্ষক তকমা গেছে? আরেকটা জিনিস হতে পারে, ওই বুঝিয়ে ঠুচিয়ে দেওয়ার পর আবার যেহেতু মানে চাকরিহারা শিক্ষক, এই কথাটা কোনোভাবে কাঁটা হয়ে বিততে পারে, এটার জন্যই হয়তো প্রশাসন এই মানে সবার সামনে সাংবাদিক বৈঠকটা করলো, প্রশাসনিকভাবে প্রশাসনিক গলতটা মেটাতে। কিন্তু রাজনৈতিক মোকাবিলার কিভাবে হবে? বাম বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে। সেজন্যই তো আজ পথে নেমেছিল তৃণমূলের ছাত্র আর যুব সংগঠন। আজ কলকাতায় মিছিল হলো, শুক্রবার জেলায় মিছিল হবে। কি মনে হচ্ছে এর আগে ওই তিলোত্তমা পর্বেও তো এরকম দেখা গেছিল, এরকমভাবেই তো রাস্তায় নেমেছিল শাসক দল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নিজে হেঁটেছিলেন মশাই, কিন্তু নিয়োগ বাতিল নিয়ে মিছিল হলো বটে, কিন্তু সিনিয়ররা কোথায়? কোনো বড় মাপের নেতা মন্ত্রীকে তো দেখা গেল না। এবার কেন নেই সেই প্রশ্নটা আমাদের তোলার কথা না, তুলছিও না, কারণ এটা তৃণমূলের কর্মসূচি, তারা জানে কাকে ওখানে নামাবে কাকে নামাবে না। কিন্তু চাকরি বাতিল ইস্যুতে সিনিয়রদের ভূমিকায় তৃণমূল নেত্রী কি আদৌ খুশি? দেখুন, যা খবর পাওয়া যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে অসন্তুষ্ট। গতকাল সকালে এই মন্ত্রিসভার জন্য একটা সুখবর এসেছিল দিল্লি থেকে। এইরকম বাজারে একটা ওরকম সুখবরের বিরাট ব্যাপার। সুপার নিউমেরারি নিয়ে সিবিআই তদন্ত হতে পারত, সেখানে হাইকোর্ট বলে দিয়েছিল ক্যাবিনেটের কাউকে প্রয়োজনে তারা হেফাজতে নিয়ে জেরা করতে পারবেন, মানে যাতাকাণ্ড আর কি, মান সম্মান ধরে টানাটানি হতে পারত। সেই সমস্ত কিছু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা তো বড় প্রাপ্তি, একটা বিরাট স্বস্তি। বিকেলে মন্ত্রিসভার বৈঠকে সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না, তবে এমন স্বস্তি পাওয়ার দিনেও নিজের ক্ষোভ তৃণমূল নেত্রী নাকি গোপন রাখেননি। ক্ষোভটা ওই তাবর মন্ত্রীদের ভূমিকা নিয়ে। তারা নাকি কেউই ওই সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন, বরঞ্চ নিষ্ক্রিয়। আর সেই ফাঁকা ময়দান পেয়ে বিরোধীরা সবাই নাকি দেদার খেলে যাচ্ছেন আর গোল দিয়ে যাচ্ছেন। ইদানিং ওই নিয়োগ মামলা নিয়ে বলতে উঠলেই দেখুন, খেয়াল করবেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামটা নিয়ম করে নেন মুখ্যমন্ত্রী, মানে টার্গেট সেট করেন, তারপর ঢ্যাঁ 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 গুলি। কালকেও ওই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রসঙ্গ এসছে। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী পরিমাণ প্রাসঙ্গিক হয়ে গেলেন, এতটা উনি বোধহয় মানে যতদিন ওই মেয়র ঠেয়ার ছিলেন বা তারপর সাংসদ হয়েও এক্সপেক্ট করতে পারেননি। আইনজীবী কাম সিপিআইএম সাংসদ শুধু আদালতে সক্রিয়তাই নয়, ফেসবুকেও মানে সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে অ্যাক্টিভ। তার মোকাবিলা মন্ত্রীরা করছেন না কেন? এই প্রশ্নটাকে তুলেছেন জানেন স্বয়ং মুখ্যমন্ত্রী, আর তারপর বলে দিয়েছেন আরও অ্যাক্টিভ হতে হবে। এবার মন্ত্রিসভার অন্দরের এই খবর পেয়ে আমরা দুটো কাজ করেছি। প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওই মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটু চোখ রেখেছি। তাতে কি দেখেছি জানেন? সুপ্রিম কোর্টের রায়ের দিন থেকে পর 10খানারও বেশি পোস্ট করে ফেলেছেন তিনি। কিছু ভিডিও, কিছু লেখা,
মানে সবই সরকারের দিকে কামান তাক করে বাছাই বাছাই কামান দাগা আর কি। আর তৃণমূলের মন্ত্রীরা এই কদিনে কি করেছেন, তালিকাটা কিন্তু বিরাট বড়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, শশী পাজা, কোথাও চাকরি বাতিল নিয়ে কোথাও কোনো পোস্টটি করেননি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নেতাজি ইন্ডোরের একটা ছবি পোস্ট করেছেন বটে, মানে যেটাকে বলতে পারেন আপনারা ওই নাই মামার থেকে কানা মামা ভালো, কিন্তু ওই পর্যন্তই। সুতরাং বুঝতেই পারছেন তৃণমূল নেত্রীর ওই 10-0 দেখলে রাগ হওয়ার তো যথাযথ কারণ আছে। মুখ্যমন্ত্রী ওর চালাচামুন্ডা যারা আছেন, আমি চালাচামুন্ডাই বলছি, তাদের অনেক ভাগাভাগি দিয়েছেন, টাকা ফাটা হ্যাঁ সব ভাগ করে দিয়েছেন, যা পারিস করে কাট করে কাট। ফলে তাদের যখন উনি দিয়েছেন তাদের ওরা যে তাদেরকে উনি যা খুশি বলতে পারেন। বিকাশবাবুর উপরে রাগ হয়েছে, রাগ হওয়াটা স্বাভাবিক। বিকাশবাবু বলেছিলেন মারবো কম, দৌড় করাবো বেশি, দৌড়চ্ছে। সোশ্যাল মিডিয়ার কর্মীরা যে ফাইটটা দিচ্ছেন সেটা যদি সর্বস্তরের নেতৃত্ব যদি সক্রিয় হন তাহলে আরও ভালো করে বোধহয় এই জনসংযোগটা আরও তীব্রভাবে নেওয়া যেতে পারে। যত জনপ্রিয় জনপ্রতিনিধি, যত জনপ্রিয় মন্ত্রীরাও এগুলো করতে নামেন তত তো সেটা দলের পক্ষে ভালো। আর মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছে, সরকারকে অ্যাটাক করছে, মিথ্যা বলছে, তো জবাব তো দিতেই হবে সবাই মিলে। দেখুন এই চাপের সময়টা যে কতটা সেটা কুণাল ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার। এবং এই যে খবরটা আমরা পেয়েছি, মানে ওই যেভাবে তাদের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে তার পাল্টা তোপটা ঠিক তাদের তরফ থেকে দাগা হচ্ছে না, সেটা যে খুব একটা ভুল নয়, সেটা তো কুণাল ঘোষের কথায় অনেকটাই স্পষ্ট হয়ে গেল। এবার একটু দেখি মন্ত্রিসভার মাথায় যিনি বসে তিনি কি করেছেন। সুপ্রিম কোর্টের রায় আসার দিনই নবান্নে 32 মিনিটের সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার নেতাজি ইন্ডোরেও 34 মিনিট বলেছেন। মানে এটা কম ব্যাপার নয়, কিন্তু দেখে কি মনে হচ্ছে সব দায় কি অধিনায়কের? অবশ্য তৃণমূলের পোস্টার অনুযায়ী সর্বাধিনায়িকা। এবার সেক্ষেত্রে প্রশ্নটা করতে হবে যে সব দায় কি সর্বাধিনায়িকার? তবে মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু আজও লড়ে যাচ্ছেন বরাবরের মতো, তিনি তার কোনো রেস্ট নেই। আজও বলেছেন পুলিশি অ্যাকশনের পর চাকরিহারারা নাটক করছেন, ফুৎকারে উড়িয়ে দেওয়ার মতো প্রতিক্রিয়া যে যা কি আর হলো, কয়েকটা লোক লাঠি পেটা খেয়েছে, এই তো কয়েকটা লোক, এরকমই ব্যাপারটা আর কি। এবার নাটকটা কেমন, পুলিশি অ্যাকশনটাই বা কেমন, সত্যিই নাটক কি না আমরা ভরসা রাখবো না এই সমস্ত কিছু বুঝতে গেলে এইবারে কিন্তু আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন না বললেই না। বিয়েতে আলোর কাজ করে 2 বছর পর টাকা চাইতে গেছিল ইলেকট্রিশিয়ান, প্রাপ্য টাকার বদলে বাড়ির মালিক হাতে খাট ধরিয়ে দিয়েছে, পুরনো খাট। ওটা সিনেমা ছিল, কিন্তু বাস্তব খুব আলাদা। কি একটু খেয়াল করে দেখুন তো, চিত্রনাট্যের মিল পাচ্ছেন না? এই যে আমাদের যারা শিক্ষকরা পড়াশুনো করে দিন রাত খেটে সকাল সন্ধে সারাক্ষণ পড়াশুনো করে পরীক্ষায় পাশ করে সৎভাবে সরকারি স্কুল টিচারের চাকরি যারা পেয়েছিলেন, সেই শিক্ষিত ছেলে মেয়েদের হঠাৎ চাকরি চলে গেল। কারণ কিছু লোক দুর্নীতি করেছে, কারণ সেই দুর্নীতিবাজদের সরকার আলাদা করতে পারেনি। ওই বললাম মুড়ি মুড়কি সব মিশে গেছে, ওই বললাম নকুলদানার সঙ্গে বাতাসা মিলে গেছে। এবার সুতরাং সেটা যেহেতু আলাদা করা যায়নি, সব শুদ্ধ বিদায়। তারা সেই চাকরি যাওয়ার ক্ষোভটা জানাতে এসেছিলেন, নিজেদের চাকরিটা সেটা ফিরে পেতে চেয়েছিলেন কোনোভাবে, হয়তো ভেবেছিলেন প্রতিবাদের মাধ্যমে সেটা পাবেন। তার বদলে তারা কি পেলেন? পুলিশের লাঠি। চাকরি যাওয়ার দায় যে দুর্নীতির সেটা না মানলেও সরকার কিন্তু এতে তার বুঝিয়ে দিয়েছিল যোগ্যরা চাকরি পাবেই, তারাও বুঝেছিলেন। এবার কিভাবে সেটা তো স্পষ্ট করে বোঝানো হয়নি, কোনো সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি, তবে তারা হয়তো ভরসা করেছিলেন। এই বললাম ভরসা শব্দটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। দেখুন মানবিকতার খাতিরে একটু ভাবুন, ভালো করে বুঝবেন, আইন কানুন বা চুরি জচ্চুরি এসবের বদলে স্রেফ মানবিকতার কারণেই সরকার পাশে দাঁড়িয়েছিল।
এই মুহূর্তে কিছু হয়তো সেভাবে করার নেই, সেটা জেনেও দাঁড়িয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, শিক্ষকদের এইভাবে যদি চাকরি চলে যায়, 26,000, সে যোগ্য অযোগ্য যাই হোক, এরাই তো এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছিলেন। একটা ফাঁক তো হবেই, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়তে পারে, সেটাকে এই মুহূর্তে দাঁড় করিয়ে রাখার জন্যই স্বেচ্ছাশ্রমটার খুব দরকার ছিল। সেই জন্যই চাকরি যাওয়ার পরেই নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, সব পুষিয়ে দেওয়া হবে, স্বেচ্ছাশ্রম দাও আর ভরসা রাখো। যতটা পেরেছিলেন এই চাকরি হারারাও কিন্তু বুঝেছিলেন, কিন্তু যেটা বুঝতে পারেননি সেটা আরও স্পষ্ট করে বুঝতেই তো আজ পথে নেমেছিলেন এই শিক্ষক শিক্ষিকারা। বুঝিয়ে দিল সরকার, বাকিটা একদম জলের মতো করে বুঝিয়ে দিল। মুখে মানবিকতা আর হাতে লাঠি, এটা যোগ্য চাকরি প্রার্থীরা একদম হারে হারে বুঝে গেল। হারে হারে টের পাওয়া মানে একদম আইডিয়ালি হারে হারে, যেভাবে লাঠিগুলো পড়েছে, যেভাবে শিক্ষক শিক্ষিকারা দেখাচ্ছিলেন কোনখানে কোনখানে লাঠির বাড়ি পড়েছে, দেখছিলাম আর ভাবছিলাম আমাদের এখানে একটা অদ্ভুত সাম্যবাদ বিরাজ করছে, জানেন তো। এখানে চোর, ডাকাত, ধর্ষণকারী আর শিক্ষক, ডাক্তার, এদের সব এক মাপকাঠিতে দেখা হয়, ঠিক একভাবে বিচার করা হয়, কোনো রকম ফের নেই। এরকম আদর্শবাদী মানে সাম্যবাদী সমাজ ব্যবস্থা গোটা বিশ্বে কোথাও আর খুঁজে পাবেন না। দেখুন, ওই সরকার ঠিক কী বোঝাতে চাইছে সেটা যাতে বুঝতে অসুবিধে না হয়, তাই জন্যই তো ওই যোগ্য শিক্ষকের মতো আজ কড়া হাতে এই শিক্ষকদের শাসন করেছে সরকার। একেবারে লাঠি হাতে মেরে বকে পিটিয়ে শিক্ষার প্রকৃত পাঠ দিয়ে দিয়েছে প্রশাসন। এরপরেও না বুঝে উপায় আছে বলুন তো? যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থামব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। আবার ভরসা। আর ওই প্ল্যান এ, বি, সি, ডি, ই, কতগুলো প্ল্যানের মধ্যে এটা কত নম্বর প্ল্যান সেটা ওই শিক্ষকরা বুঝুন। আমরা শুধু একটা জিনিসই দেখলাম, 48 ঘন্টার জাস্ট ব্যবধান। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল সোমবার, আর আজ বুধবার চাকরিহারাদের রাস্তায় ফেলে পুলিশ বেধড়ক পিটিয়ে দিল। একটা জিনিস আপনাদের একটু ধাক্কা লাগছে তো, সেদিন এত মানবিকতা, সেদিন তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য এত সহানুভূতি, তাই মাঝের একটা দিনে কি ঘটে গেল বলুন তো, যে গোটা ব্যাপারটা এরকম লাঠিতে নেমে এলো। মানবিকতার খাতিরে যে সরকার আদালতের রায়ের দিকে পর্যন্ত আঙুল তুলে ফেলেছিল, সেই সরকারের পুলিশ আজ চাকরিহারাদের এইভাবে চোর পেটালো কেন? এখন তো চোরকেও এইভাবে পেটানোটা মুশকিল। কোনটা বদলালো, কোন জায়গায় গোটা ব্যাপারটা বদলে গেল? উত্তরটা খুঁজছি, জানেন তো, উত্তর খোঁজাটা খুব দরকার। কারণ শিক্ষক আর শিক্ষক সমাজের উপরেই তো আপনার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই নির্ভর করছে। রাজনীতি সেটা তো থাকবে, সেটা তো বদলানোর নয়, যে রাজনীতি আছে সেটাই থাকবে। শিক্ষাটা যদি একটু বদলায় তাহলে হয়তো 4-5টা বদলাতে পারে, সমাজটা একটু বদলাতে পারে। রাজনীতি তো পরিস্থিতি অনুযায়ী তার লক্ষ্য আর উদ্দেশ্য বদলে ফেলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মাত্র একটা দিনে কি এমন বদলে গেল বলুন তো, যাতে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা মারধর খেলেন? এক এক করে বোঝার চেষ্টা করছি। সরকারের অবস্থান, চাকরিহারাদের উদ্দেশ্য, তাদের আন্দোলন, তাদের বুঝতে চাওয়া, নাকি গোটাটাই বদলে গেছে? বদলালো ঠিক কোনটা?
শুধু দাঁড়িয়ে হাসছে হাসছে, আমাদের দেখে হাসছে। আমরা এখন হাসির পাত্র। 17 র্যাঙ্ক করেছি, মেয়েদের মধ্যে 5-এ। কেন আবার কি করেছে দেখুন? আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে সবকে অযোগ্য যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই। কত দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা আছে এখানে এসে ওদের লাথি খাবো, সেই জন্য ওদের লাথি খাওয়ার জন্য চুইং গাম চিবাচ্ছে পা তুলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে চুইং গাম চিবাচ্ছে পা তুলে। নিজেদের সন্তান নেই, কর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? ডিআই কে আমরা যোগাযোগ করেছিলাম TV9 বাংলার তরফ থেকে। তিনি বলেছেন আপনাদের সঙ্গে কথা বলবেন না, তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। উনি তো কথা বলবেন না, উনি কথা বলবেন কি করে? কথা বলার জায়গাটা রেখেছে ওনার, উপর থেকে তো পারমিশন আসছে এদের লাঠি মেরে তাড়িয়ে দাও। টিচাররাই কিন্তু ওনার বাচ্চাদেরকে পড়ায় স্কুলে, ঠিক আছে, আমরাই পড়াই। পুলিশের বাচ্চাদেরকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো না কোনো কোথাও পড়ে না, ওরা চাঁদে গিয়ে পড়ায়। একটা ভিডিও দেখান যে আমরা সব ভেঙে দিয়েছি, সব মেরেছি, মরে গেছি, মেরে ফেলে দিন, যদি মনে হয় মেরে দিন, গুলি করে মারবেন, আমাদের এমনি মরা। শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে। আজ যদি পুলিশ, এই পুলিশই যদি ঘুম থেকে ওঠে শোনে তার চাকরি নেই, তার চাকরি নেই, তখন এই পুলিশ কোথায় যাবে? ওদের মতো কারো চটি চেটে আর টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি, বুক বাজিয়ে বলতে পারবো সেটা। কতগুলো অমোঘ প্রশ্ন জানেন, সত্যি কথা বলতে কি এগুলোর কোনোটার উত্তর আমাদের কাছেও নেই। সকালবেলা উঠে যদি কেউ শোনেন তার চাকরি চলে গেছে, তার মনের মধ্যে কি চলে, তার পরিবারে কি চলে, এই প্রশ্নের জবাব দিতে যাওয়াটাও ভীষণ কষ্টকর। যারা পড়াতে এসছিলেন, যারা পড়াশুনো করেছিলেন, এই ভদ্রমহিলার কথাগুলো শুনছিলাম আর বিশ্বাস করুন অদ্ভুত একটা অশান্তি লাগছিল। যিনি পড়াশুনো করেছেন, যিনি বললেন মেয়েদের মধ্যে ওনার কত ওপরে র্যাঙ্ক, কেমিস্ট্রিতে উনি 2 নম্বর, আজকে তার চাকরি নেই। কেন না কিছু অযোগ্য, কিছু দুর্নীতিবাজ লোকের জন্য, যাদের আলাদা করা যায়নি, যাদের আলাদা করার দায়িত্বটা সরকারের ছিল, তারা করতে পারেনি। সুতরাং তারা ন্যায্য পরীক্ষার্থী হয়েও তারা আজকে লাঠির সামনে এসে দাঁড়িয়েছেন। কতটা অপমানে এরা কথাগুলো বলছিলেন ভাবুন তো। হাসছে, চুইংগাম চিবোচ্ছে, মারছে। তারা কি জঙ্গি? একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন? এখন তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কথা বলার, তাদের সঙ্গে ব্যবহার করার নির্দেশ এসছে। হয়ে গেছে তো, বার্তা যা দেওয়ার তো হয়ে গেছে। যদি নামো পথে তাহলে এটাই হবে। পুলিশ কেন পেটায়? কারো যদি হঠাৎ মনে হয় সে আইন হাতে তুলে নেবে, যদি সে হাতে আইন তুলে নেয় তখন পেটায়। কেউ যদি আইন ভাঙে তখন পুলিশ বলপ্রয়োগ করতে পারে, আইন মেনেই পুলিশ লাঠিচার্জ করতে পারে। কারোর মনে এ নিয়ে কোনো সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু থাকা উচিত না। এটাই তো হওয়ার কথা। চাকরিহারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ ডিওয়াই অফিস অভিযানের কর্মসূচি নিয়েছিলেন। সবাই কিন্তু জানতেন, পুলিশ জানতো না হয়তো। পুলিশ অনেক কিছুই জানে না। ছোট্ট সন্তানকে নিয়ে এই গরমে পথে নেমেছিলেন চাকরি যাওয়া টিচাররা অনেকে। এই কর্মসূচিতে রাজনীতির ব্যানার, পতাকা কিচ্ছু ছিল না, একটাও চোখে পড়েনি। নিজেদের উদ্যোগে ডিআই অফিসে তালা ঝোলানোর কর্মসূচি ছিল জেলায় জেলায়, প্রতীকী প্রতিবাদ। আগের থেকে সবাই জানতো, প্রশাসন জানতো। সরকার এবং প্রশাসন চাকরিহারা মানুষগুলোর অসহায় অবস্থার কথাও তো জানতো। সব থেকে বড় তো সেটা জানার জন্যই তো খোদ মুখ্যমন্ত্রী গত পরশু বৈঠকে বসেছিলেন। মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছিলেন জীবন জীবিকা হারানোর যন্ত্রণা কতটা সেটা তিনি প্রতি পদে উপলব্ধি করেছেন। কতটা দিশেহারা অবস্থা, কতটা শোচনীয় পরিস্থিতি সেটা তো মানবিক সরকার দেখেছে। তারপরে এই পরিস্থিতি কেন? এই চাকরিহারারা কি সবাই চোর? চাকরিহারারা কি দুষ্কৃতী? নাকি চাকরিহারাদের মধ্যে কোনো বিরোধী নেতা, কর্মী, সমর্থক ছিলেন যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে গন্ডগোল পাকাতে চেয়েছিলেন? চারদিকে মারধরের পর দুপুরের দিকে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে এলেন 3টে গুরুত্বপূর্ণ কথা জানাতে। 1,
তিনি জানালেন এই সপ্তাহেই তার সঙ্গে বৈঠকের কথা ছিল, যে বৈঠকে চাকরিহারাদের দাবি দেওয়া তিনি শুনতেন। কি শুনতেন? মানে অজানা কি শুনতেন? চাকরিহারাদের দাবি দেওয়া, পরিস্থিতি, মনের ভাব, এগুলো সব জানতেই তো মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বসেছিলেন তাদের সাথে সোমবার। তাহলে কি নেতাজি ইন্ডোরের সভার থেকে সরকার কিছুই বুঝে উঠতে পারেনি, শুধুই বুঝিয়েছে? তাই এবার বুঝবেন বলে ঠিক করেছেন, আগে বুঝিয়ে তারপর বুঝবেন, এরকম কি ব্যাপারটা? সেটাই কি বললেন শিক্ষামন্ত্রী। 2, ধৈর্য ধরতে বললেন, ভরসা রাখতে বললেন আবারও। সেই ভরসা, ভরসা থাকুক। মার খাওয়ার পর এই ধৈর্য আর ভরসা আরও বাড়বে কিনা সেটা তো যারা মার খেলেন তারাই সব থেকে ভালো জানেন, তারাই বলবেন জবাবটা। আর 3, সেটাই সব থেকে ইন্টারেস্টিং, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিলেন পথে নেমে চাকরিহারাদের এই আন্দোলনে ইন্ধন আছে। এইবার ব্যাপারটা ঠিকঠাক লাইনে এলো। এই এতক্ষণ ধরে ধাপে 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 এই জায়গাতে নিয়ে যাওয়াটাই বাকি ছিল। ঠিক যেভাবে তিলোত্তমার ক্ষেত্রে মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে দাগিয়ে দেওয়া হয়েছিল, সাকসেসফুল একটা স্ট্র্যাটেজি, সেটা তিলোত্তমার সময় তো বুঝতে পেরেছেন। এবার এই ক্ষেত্রে সিপিআইএম, বিজেপি না তৃতীয় কোনো শক্তির পেছনে ইন্ধন রয়েছে, মানে দেগে দেওয়া হবে আর কি, সেটা তিনি এখনও ক্লিয়ার করেননি। তবে পথে নামা যে ঠিক হয়নি সেটা তিনিও বুঝিয়ে দিয়েছেন। সত্যিই তো এটা বোঝানো ছাড়া তিনি আর কী বা করতে পারতেন, কারণ পথে নামাটা অন্যায় না হলে যে জন্যে তারা পথে নেমেছেন সেটাই তো তাহলে জাস্টিফাইড হয়ে যায়, তাদের দাবিগুলো তাহলে জাস্টিফাইড হয়, সঠিক হয়, তাহলে তো তার জবাবদিহি করতে হতো, মেনে নিতে হতো। সরকার যোগ্য অযোগ্য চিহ্নিত করতে পারেননি বলেই তো আজ চাকরিহারা শিক্ষকরা পথে নেমেছে, স্বীকার করতে হতো তো সরকার দুর্নীতি ঠেকাতে পারেনি বলেই তো ওই যোগ্যের ভিড়ে অযোগ্যরা মিশে গেছে। এসব কখনো স্বীকার করা যায় নাকি? সুতরাং কথা বলো না, কেউ প্রশ্ন করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে, পরে এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা লাঠির হিসেব হবে। মমতা দুর্নীতি করেছে, দুর্নীতি করে এদের চাকরির জীবনটা সর্বনাশ করেছে। এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ ছাড়া কি করবে? এটা তো মমতার নীতি। তাই গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে, চাকরিটা ডিআই অফিস দেবে। ঠিক বলেছেন কুণাল ঘোষ, জানেন তো প্রশ্নটা তো সেখানে, চাকরিটা ডিআই অফিস দেবে। ইনফ্যাক্ট চাকরিটা কে দেবে? এই মুহূর্তে চাকরিটা চলে যাওয়ার পর দেওয়ার কোনো রাস্তা আছে কি? এবং দেখুন ব্রাত্য বসু বললেন, সত্যি তো কতটা ওনাদের সাদা মনে কাদা নেই, কতটা গোটা বিষয়গুলো সম্পর্কে ওনারা শিশু সুলভ। দেখুন বক্তব্য শুনেই তো পরিষ্কার, ওনাদের দাবিটা জানতে চেয়েছিলেন তারা, যাদের চাকরি চলে গেছে তাদের দাবি আর কি হবে? একটা চাকরির ফেরত আসার দাবি, এর বাইরে আর কী চাইবেন তারা? আর একটা জিনিস চাইতে পারেন, সেটা তো অন্যায় দাবি হয়ে যেতে পারে, যে ওই যোগ্য অযোগ্যটাকে পৃথক করে দেওয়া। তো সেই লোভটাও তো তাদের মনে হয়তো সরকারই জাগিয়ে দিয়েছে। তার কারণ ওই নেতাজি ইন্ডোরের সভাতেও তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যোগ্য শিক্ষকদের পাশে থাকবেন তিনি। এবার যোগ্য শিক্ষকদের পাশে থাকা মানে কি? অযোগ্যদের পাশে না থাকা, এটাই তো মানে অযোগ্যদের অন্তত পাশে থাকার বার্তায় অযোগ্যদের আলাদা করে দেওয়া হলো। মনের মধ্যে এই লোভটা জেগে উঠতেই পারে, তাহলে সেটা অফিসিয়ালি কোর্টের সামনে দিয়ে দিলেই হয়ে যাবে, হয়তো তাহলে সেটা দেওয়া হবে। এই দুটোই তো দাবি, এর বাইরে আর কোনো দাবি আছে নাকি? ওই যে মানুষগুলো আজকে এসছিলেন
তার বদলে কি জানলাম আমরা? এই দুটো দাবির বাইরে যদি হয়, মানে এটাও তার মানে এতদিন সরকার জানতো না বা শিক্ষামন্ত্রী জানতেন না, জানতেন হয়তো যদি ওই বৈঠকটা করতে পারতেন শুক্রবার শনিবার নাগাদ। কিন্তু তার বদলে তিনি কি জেনে গেলেন? এদের মনের মধ্যে একটা লোভ দেখা দিয়েছে। কিসের লোভ? আন্দোলনের লোভ। এই আন্দোলন করার লোভটা কার থেকে শেখা, কার অনুপ্রেরণায় এরা শিখেছেন? কথায় কথায় আন্দোলনে নেমে পড়াটা তো নেতা মন্ত্রীদের থেকেই সাধারণ মানুষ শেখে, কিন্তু তারও সংবরণ করা দরকার। আজ সেটা চাকরিহারারা শিখে গেছেন, জানেন তো, একদম ওই লাঠির ঘায়ে তাদের শিখিয়ে দিয়েছে সরকার। কিন্তু দুর্নীতিবাজদের দুর্নীতি করার লোভটা কে সংবরণ করতে শেখাবেন বলুন তো? এই প্রশ্নটা তো মনের মধ্যে থেকে যাচ্ছে। এবং তার থেকেও বড় প্রশ্ন, আদৌ কি কেউ শেখাবেন? সরকারের শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে, সরকারের স্বশাসিত সংস্থা এসএসসি ওএমআর দুর্নীতি রুখতে পারেনি। ঠিক যেরকম রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি থেকে মিড ডে মিলের দুর্নীতি রোখা যায়নি। বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজেদের ঘর থেকে তো সব শুরু করতে হয়, এটা সবার আগে মাথায় রাখা দরকার। এই দুর্নীতির ঘটনাগুলো হওয়ার সময়ই তো সেটা রোখা উচিত ছিল, থাকলে আজকের আন্দোলনটাই তো হতো না। দুর্নীতি রোখা গেল না, ওই যোগ্য অযোগ্য বিভেদ করা গেল না, আদালতে সেটা বলে দেওয়া গেল না। এরপরেও দুর্নীতির কবলে দিশেহারা টিচাররা আন্দোলন করলে সেটা রুখতে পুলিশ প্রশাসন মিলে ঝাঁপিয়ে পড়ল। এটা কি ঠিক হলো বলুন তো? অতগুলো জিনিস যেগুলো রোখার কথা ছিল, তার বদলে এই টিচারদের এইভাবে রোখাটা কে ছাড়পত্র দিল? নাকি পুলিশের ইচ্ছে হলো আর চাকরিহারাদের পিটিয়ে দিল? কসবায় তো লাঠির পাশাপাশি লাঠিও মারা হয়েছে, ছবি ধরা পড়েছে। কে মেরেছে? পুলিশের যে অফিসাররা হাতের সুখ করে নিলেন, তারা কেউ অর্ডার ছাড়া এটা করতে পারেন? বিশ্বাস করতে হবে। চাকরি বাতিলটা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পুলিশের শীর্ষস্তর থেকে নির্দেশ না এলে এটা সম্ভব। আর পুলিশের শীর্ষস্তরের ওপরেও তো স্তর রয়েছে, সেটা সরকারের শীর্ষ মহল। পুলিশের আলাদা দফতরও আছে, আলাদা পুলিশ মন্ত্রীও আছেন। ঘটনাচক্রে তিনিই মুখ্যমন্ত্রী হিসেবে কাল এই চাকরিহারাদের মনের অবস্থাটা বুঝেছেন। তারপরেও যদি অর্ডার ছাড়াই বা ওপর মহলের কোনো ছাড়পত্র ছাড়াই এই বিভিন্ন দিকে, এক জায়গায় না চারপাশে, পুলিশ এইভাবে গণহারে শিক্ষক শিক্ষিকাদের পেটাতে নেমে পড়তে পারে, তাহলে তো ধরতে হবে কোথাও গিয়ে ওপর থেকেই নিয়ন্ত্রণটা ভ্যানিশ হয়ে গেছে। এটা কি খুব বিশ্বাসযোগ্য লাগবে? না এটা সরকার বা আমাদের প্রশাসনের জন্য খুব ভালো বিজ্ঞাপন হবে? তারা ডিআই অফিসে গিয়েছিলেন, পুলিশ যেভাবে তাদের লাঠি পেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে, লাথি। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ডিআই অফিসে গিয়েছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি। প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। তো একটু ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে আমি এইটা বুঝতে চাইছি। কিন্তু তারা শিক্ষক, তাদের এইভাবে মাটিতে ফেলেন, পেটাচ্ছে। আপনারা নিশ্চয়ই পলিসি ভার্সন নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন। ঘটনাচক্রে এই শিক্ষকরা আবার শিক্ষা দপ্তরের আন্ডারে থাকেন, কিন্তু এখন এদের যেহেতু চাকরি চলে গেছেন, ন্যাচারালি এদের লোকাল স্ট্যান্ডে কিছু নেই। তার মানে এরা এই মুহূর্তে শিক্ষা দপ্তরের আন্ডারে নন। এই জন্যই ব্রাত্য বসু হয়তো এদের দায়টা বা এদের ওই লাথি খাওয়া বা লাঠি খাওয়া এসব নিয়ে ডাইরেক্ট কোনো প্রতিক্রিয়া দিলেন না। আচ্ছা, আজ যারা আন্দোলনে নামলেন তাদের মধ্যে কি অযোগ্যরাও ছিলেন? তারাও কি সরকার বিরোধিতার কথা বললেন? মানে সরকার তো যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি, তাই প্রশ্নটা মনে এলো আর কি। হয়তো সবাই মিলে নেমে পড়েছেন, বোঝা যাচ্ছে নাকি যেরকম ওই শিক্ষকদের মধ্যে কারা যোগ্য অযোগ্য বোঝা যায়নি, এই আন্দোলনকারী শিক্ষকদের মধ্যেও যে অযোগ্যরা কেউ ঢুকে নেই, সেটাই বা গ্যারান্টি দিয়ে কে বলবে? আসলে একটা অন্য ব্যাপার আছে, জানেন তো, সততার না একটা জোর আছে, জোর থাকে। এটা
আপনিও জানেন, আমিও জানি, সরকারও জানে। তাই সরকার কখনোই চাইবে না শুধু যোগ্যরা সরব হোক, বিরোধিতা করুক। সেই কারণেই তো অযোগ্যরা নেতাজি ইন্ডোরে ঢুকেছিল বলে প্রশ্ন উঠেছিল, যাতে সরকারের হাতে হায়া মেলানো যায়। এই অভিযোগটা বৈঠকের দিন থেকেই জোরালো হচ্ছিল। পাস বিতরণ নিয়ে ঝামেলাটা শুরু যখন, তখন থেকে নেতাজি ইন্ডোরের সভায় যোগ্য এবং অযোগ্য ছাড়াও নাকি আরেকটা অংশ ছিল বলে অভিযোগ উঠেছে। যোগ্য লেখা কার্ড ঝুলিয়ে এমন অনেকে ছিলেন যারা অলরেডি বিভিন্ন কলেজের অধ্যাপক। এরা কোন দিক থেকে যোগ্য, কোন দিক থেকে অযোগ্য আমরা জানি না, কিন্তু এক্ষেত্রে তারা না যোগ্য না অযোগ্য, তারা প্রক্সি দিচ্ছিলেন। মানে এটা করে বিরোধিতার মিনিমাম চান্সটাকেও জাস্ট মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল, এটা তো বুঝতে পারছি। মানে এগুলো অভিযোগ, যে অভিযোগগুলো সোমবার বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছিল। তখন ভেবেছিলাম সরকারের বিরুদ্ধে এই দুর্নামগুলো ইচ্ছে করে ছড়ানো হচ্ছে, যাতে বৈঠকটা গুরুত্ব হারায়। কিন্তু যাদের নাম আর ছবি ছড়ালো সেই অধ্যাপকরা কি একবারও নিজেদের সম্মানের কথা ভাবেননি, নাকি তারা এতটাই দলান্তপ্রাণ যে নীরবে নিভৃতে থেকে নিজেদের কাজটা মুখ বুজে করে যেতে চেয়েছিলেন? তাই যেটা ছড়ানো হচ্ছে সেটা যে মিথ্যে, একবারও সামনে এসে সেটা বলছিলেন না। আর সরকারও কেন এই যোগ্য কার্ডধারীদের সত্যাসত্য নিয়ে ওঠা প্রশ্নে একদম চুপ। সোশ্যাল মিডিয়া সাইটে দেখুন, সাম্প্রতিককালে আমরা দেখেছি ভুল কিছু যদি সরকারের নামে বেরোয় তাহলে পুলিশ গিয়ে খপাত করে ধরে নেয়। তিলোত্তমা কাণ্ডে তো দেখেছিলেন, কিন্তু এবার দেখুন জনমানসের সরকার বা প্রশাসনের বদনাম হওয়াটা তো কোনোভাবেই কাম্য নয়। এতগুলো কথা বেরোলো, কোনো ভূমিকা নেই, কোনো অ্যাকশন নেই। তাই আমরাই বেরিয়েছিলাম, জানেন তো, সরকার তো আপনার আমার সরকার, মানুষের সরকার, আমাদের সরকার, সবার সরকার। কোন পলিটিক্যাল পার্টির কী এসে যায়? সরকার একবার নির্বাচিত হওয়ার পর মতো সবার তো একটা দায়িত্ব আছে। তাই সুনাগরিক হিসেবে আমরা এই সত্যিটার খোঁজে বেরিয়েছিলাম। হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এক কথায় ইয়েসম্যান। নেতাজি ইন্ডোরে বঞ্চিত চাকরিহারাদের বৈঠক। মুখ্যমন্ত্রী বললেন চাকরিহারাদের সঙ্গে কথা। চাকরিহারা কারা? বঞ্চিত, যোগ্য না অযোগ্য? যোগ্যরা বৈঠকে ছিলেন, অযোগ্যরাও নাকি ছিল। এন্ট্রি পাস নিয়ে পক্ষে বিপক্ষে তরজাও ছিল। আর ছিলেন এমন কয়েকজন যারা নাকি যোগ্যও নন, বঞ্চিতও নন। ছবিগুলোয় যারা যোগ্য বলে বসে রয়েছেন তাদের কেউ নাকি ভাইস প্রিন্সিপাল, কেউ নাকি প্রফেসর। অভিযোগ, যোগ্য কার্ড বুকে ঝুলিয়ে সভায় হাজির ছিলেন চণ্ডীচরণ মুরা, একদিকে ওয়েব কুপার সভাপতি, আরেকদিকে মনীন্দ্র কলেজের প্রফেসর। চাকরি থাকতেও কেন যোগ্য কার্ড ঝুলিয়ে গিয়েছিলেন, উত্তর খুঁজতে আমরা পৌঁছে যাই মনীন্দ্র কলেজে। কিন্তু মনীন্দ্র কলেজ থেকে জানানো হলো যে তিনি আজ কলেজে আসেননি। আমরা বারবার তার সাথে ফোনে কথা বলারও চেষ্টা করেছি, কিন্তু তার ফোন সুইচ অফ রয়েছে। এই নম্বরে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। শান্তিনাথ মণ্ডল অভিযোগ, তিনিও যোগ্য কার্ড ঝুলিয়ে সভায় হাজির ছিলেন। অধ্যাপক ছাড়াও তাঁর আরেক পরিচয়, তিনি নর্থ কলকাতার ওয়েব কুপার সহসভাপতি। কলেজে গিয়ে তার খোঁজ মিলল না, তবে ফোনে তিনি স্বীকার করেছেন তিনি ছিলেন এবং যোগ্য কার্ড ঝুলিয়েছিলেন। আমার উচ্চতর থেকে ফ্রাইডে আমার কাছে একটা সন্ধ্যাবেলা ফোন আসে যে একটু জিও জাস্ট একটু দেখাশোনা করার জন্য সময় হবে, আমি দেখে যাবো করে একজন সহকলিগ আমার কাছে কার্ড দিল। আমি কার্ডটার মধ্যে কি লেখা ছিল তাও দেখিনি। এটা যে কার্ডটা আমার ঘোড়ায় নিয়ে উচিত হয়, নিজেদের দেখতাম। অরিজিৎ মুখোপাধ্যায় অধ্যাপক, বেহালা কলেজ, পরিচয় ওয়েব কুপার সাউথ কলকাতার জয়েন্ট সেক্রেটারি। তিনিও ছিলেন যোগ্যদের মাঝেও। কি তাঁর সাফাই? শিক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন, যিনি আমাদের প্রেসিডেন্টও। তো আমাদের যখনই এরকম কোনো সরকারি কাজ হয় তখন আমরা থাকি, আমরা কাজকর্ম করে একটু হেল্প করে দিই। মিটিং এর একটা টাইটেল ছিল যে আমরা যোগ্য। এবার যে কোনো অনুষ্ঠানে আপনি জানেন যে ঢুকতে গেলে সেই অনুষ্ঠানের যে ব্যাচ, আপনি যে টাইটেল থাকবে সেটা না নিলে তো আমাদের ওখানে অ্যালাউ করবে না। এই অনুযায়ী ওটা পড়েছিলাম। সৌমিক সাহা শ্রী চৈতন্য কলেজের অধ্যাপক। বাকিদের মতো তাঁকেও সচক্ষে দেখতে পাননি TV9 বাংলার রিপোর্টার, কিন্তু ফোনে যোগাযোগ করেছিল TV9 বাংলা। আমার ফোন নাম্বার কে দিলেন প্রথমত? সেটা আমি একটু কালেক্ট করলাম আর কি বিভিন্ন জায়গা থেকে, আপনার কলেজের কেউ দেয়নি।
সোর্স নিশ্চিন্ত হয়ে কথা বলেছেন তিনি। বুকের সততা আর ব্যাজ দুটোই ছিল, স্বীকার করেছেন তিনিও। আপনি তো গলায় ব্যাজ দিয়েছিলেন, তো সেই হ্যাঁ এক্স্যাক্টলি গলায় আমার ব্যাজ ছিল। আমি যেটা সত্যি সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। গলায় আমার ব্যাজ ছিল এবং সেই ব্যাজটা ছিল হচ্ছে আমরা যোগ্য এই শিরোনামে, ঠিক আছে? কেউ বলছেন ভুল করে ব্যাজ পড়েছিলেন, কেউ বলছেন অনুষ্ঠানের নামটাই ছিল আমরা যোগ্য। কিন্তু প্রশ্ন একটাই, প্রফেসরের চাকরি সত্ত্বেও বঞ্চিতদের মতো যোগ্য লেখা ব্যাজ পড়াটাও কি যোগ্যতার লক্ষণ? ওয়েবকুপা বলছে সবটাই মানবিকতার খাতিরে। শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠান করার জন্য কিছু সদস্যের প্রয়োজন আছে, কিছু সমব্যথীর প্রয়োজন আছে যারা তাদের পাশে দাঁড়াবে। তাদের একটা কল ছিল, হিউম্যান অ্যাপিল ছিল। সেই হিউম্যান অ্যাপিল থেকে এটা যোগাযোগের ভিত্তিতে আমরা গিয়েছি ওখানে। ঠিকই, আর মানুষের মধ্যে একটা অ্যাপিল তো তৈরি হতেই পারে। ওখানে যদি অন্য কোনো ব্যাজ না থাকে তাহলে আর কি পড়বেন? সত্যি কথা বলতে কি অযোগ্য, আমরা অযোগ্য এরকম বলে কি কোনো ব্যাজ ছিল নাকি? ব্যাজ থাকলে তাহলে তো ওখানেই যোগ্য অযোগ্যটা ভাগাভাগিটা হয়ে যেত, সেটা তো হয়নি। কিন্তু যাই হোক, এইগুলো নিয়ে আর সত্যিই তাই জন্যে মাথা ঘামিয়ে লাভ নেই। এটুকুনি আমরা শুধু বুঝলাম বিভিন্ন ধরনের মানুষ এদের জন্য সমব্যথী ছিলেন, এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, এরা যাতে মনোবল ধরে রাখতে পারেন এবং হয়তো আন্দোলনটার মধ্যেও থাকতে পারেন, একটা লড়াইয়ের মধ্যে থাকতে পারেন। সে চেষ্টাও কি কেউ কেউ করেছেন? সেই অনুপ্রেরণা কি কেউ কেউ দিয়েছিলেন? জানি না, কিন্তু দেখে ফেললাম ব্যাপারটা। আরেকটা জিনিস মনে হচ্ছে জানেন তো, কালকের পর অনেকগুলো পরিবর্তন পরপর টুকটুক করে পরিবর্তন হয়েছে, তো যার জন্য যাদের জন্য অত সমবেদনা সমব্যথী হয়েছিলেন সবাই, তারাই লাঠির ঘা খেলেন। কিছু বদল হয়েছে, কিন্তু যাই হোক, মানে এই বদল ঠদলের পর, একদিনের বদলের পর বিজেপির রাজ্য দফতরে কি মিষ্টিবিলি হয়েছে? দিল্লি থেকে অভিনন্দন জানিয়ে ফোন টোন এসছে, কি নাগপুর থেকে বার্তা এসছে? এগুলো হওয়ার তো কথা। মানে ভাবছেন তো কেন বলছি, কি এমন করে ফেলেছে বঙ্গ বিজেপি যে তাদের জন্য এরকম হইচই পড়ে যাবে, তারা মিষ্টিবিলি করবে? আরে এত দিনে বাংলায় বিরোধী হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে বিজেপি। সিরিয়াসলি, সার্টিফিকেটটা কলকাতা পুলিশ দিয়েছে। দেখুন, বিজেপির হাতে গোনা কয়েকজন বিধায়ক আছে লালবাজারে তালা ঝুলিয়ে দিতে পেরেছেন। চারটিখানি কথা এটা। কলকাতা পুলিশ তাদের ভয়ে নিজেরাই নিজেদের তালাবন্দি করে ফেলেছে। 2019-এ 18টা লোকসভা আসন জিতেছিল, 2021-এ প্রধান বিরোধী দল হয়েছিল বিজেপি, কিন্তু তারপরেও যে স্বীকৃতিটা অধরা ছিল সেটা মিলল এই 2025-এ এসে। শেষ কবে লালবাজারে তালা ঝুলেছিল একবার মনে করে দেখুন, 19শে আগস্ট, যখন ওই তিলোত্তমার বিচারের দাবিতে গত বছর জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছিলেন। ঘৃণা, ক্রোধ, ক্ষোভ, রোষ সব মিলিয়ে আরজি কর আন্দোলনের ধারে কাছে আসবে না লালবাজারের সামনে বিজেপির এই বিক্ষোভ। কিন্তু তারপরেও পুলিশ তালা ঝোলালো কেন? কারণ রাত দখলের পর আবার বাঙালি ভদ্রলোকরা খেপে গেছে। শিক্ষক একটা সেন্টিমেন্ট তো। বাংলা বারুদের বিছানায় শুয়ে রয়েছে, সেই বারুদের গন্ধ কি লালবাজারের কর্তারা শুকতে শুরু করেছেন? কিন্তু বুঝতে পারছেন না জ্বলন্ত দেশলাই কাঠিটা ঠিক কোথায় রয়েছে। তাই কসবার পুলিশের ওই লাঠির প্রতিবাদে বিজেপি হঠাৎ করে যে বিক্ষোভ দেখালো, তাতেও কোনো ঝুঁকি নিলেন না কলকাতা পুলিশের কর্তারা। লালবাজারের গেটে জাস্ট তালা ঝুলিয়ে দিলেন তারা। এরপরে যদি আমরা ঘরে বসে থাকি, আমাদের কেউ ক্ষমা করবে না। আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ যে নির্মম অত্যাচার করেছে, যেভাবে নিরস্ত্র শিক্ষকদের উপরে, চাকরিহারাদের উপরে হামলা চালিয়েছে, লাঠি মেরেছে, দু হাতে ডান্ডা দিয়ে এই টেবিলের তলায় লুকানো পুলিশ, তারা হচ্ছে এই ধরনের বিরোধী চাকরিহারাদেরকে পিটিয়েছে। তৃণমূলের নেতাদেরকে পেটাক, যারা চাকরি দেওয়ার জন্য টাকা খেয়েছে। এই লড়াই চলবে। মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি, আপনাকে অ্যারেস্ট করা হোক। আমরা লালবাজারের কাছে দাবি রাখি, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক। 1942 সালের 24শে মে হরিজন পত্রিকার ব্রিটিশের উদ্দেশ্যে গান্ধীজি লিখেছিলেন, ভারতকে ভগবানের হাতে ছেড়ে বিদেয় হও, যদি তাও না পারো তাহলে অরাজকতার হাতেই ছেড়ে দাও। তখন নাকি কংগ্রেসে তার আনুগত্য নিয়ে, তার অনুগতদের নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হঠাৎ
আপসহীন এই সংগ্রামের ডাক কেন দিয়েছিলেন? এই প্রশ্নটা উঠেছিল। আর গান্ধীর উত্তর কী ছিল জানেন? আজ যদি এই পদক্ষেপ না করি ভগবান আমাকে ক্ষমা করবেন না। কংগ্রেসকে যদি পাশে না পাই আমি একাই এগোবো। আর তারপরেই 8ই আগস্ট ভারত ছাড়ো প্রস্তাব পাশ করে কংগ্রেস। বম্বের বৈঠকে গান্ধী বলেছিলেন করেঙ্গে ইয়া মারেঙ্গে। ভাবছেন জাতির জনকের কথা হঠাৎ আজকে কেন বলছি, তার সঙ্গে কারোর তুলনা চলে নাকি? সত্যিই চলে না। তবে লালবাজারের সামনে বসে শঙ্কর ঘোষের কথাগুলো অনেকটা এই সমস্ত কথাগুলোকে মনে পড়িয়ে দিল। তার মানে এই নয় যে মহাত্মার ইংরেজকে ভারত ছাড়তে বলা আর শঙ্কর ঘোষের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা দুটো এক হয়ে গেল। আরজি করের আন্দোলন বিজেপি আসলে গ্যালারিতে বসে দেখেছে, জানেন তো। নিয়োগ দুর্নীতি ইস্যুতে তাদের টিমে একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান রয়েছেন, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা সত্ত্বেও বিজেপি সরাসরি এই আন্দোলনের রাশ এতদিন ধরেও নেয়নি। কবে তিনি ওই বিচারকের পদ ছেড়ে বিজেপিতে চলে এসছেন, সাংসদ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে হঠাৎ তাকে নিয়ে মাঠে নেমে বিজেপির হয়তো মনে হলো অ্যাটলিস্ট দড়িটায় হাত তো ছড়িয়ে রাখি। বহরমপুরে দিলীপ ঘোষ যে প্রতিবাদ মিছিল করলেন তাতে আজ পা মিলিয়েছেন আপার প্রাইমারি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তারা কেন মেলালেন? বিজেপি আশ্বাস দিয়েছে, তাই জন্য তারা এসছেন, এটাই বলেছেন তারা, তাই জন্যই তারা মিছিলে হাঁটছেন। তাহলে শুরুতে আন্দোলনের রাশ হাতে তোলার আগ্রহ না দেখিয়েও বিজেপির হঠাৎ এই দুর্নীতি সম্পর্কে, নিয়োগ দুর্নীতি সম্পর্কে উদ্যোগী হওয়া, এটা কি ভোটের কথা মাথায় রেখে তাহলে বিজেপি কি নির্বাচনী ইস্তেহারেও এই আশ্বাসটা রাখবে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিন কতক আগেও বলেছেন 1 লক্ষ চাকরি একেবারে রেডি রয়েছে, কিন্তু 2022-এর টেট উত্তীর্ণদের চাকরি কেন এখনও হলো না, এই প্রশ্নটার উত্তর এখনও মেলেনি। দেখুন, রাজ্য সরকার যদি সত্যি ওই 1 লক্ষ শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে পারে তাহলে আগামী 10 বছরেও তৃণমূলকে হয়তো ভোটে জেতা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এই স্বচ্ছ শব্দটাই তো তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছে বলে মানুষের ধারণা জন্মে গেছে। সে রামকৃষ্ণ বলেছিলেন না, মিষ্টি রুটি আর করে খাও আর সিধে করে খাও, মিষ্টিই লাগবে। এই নিয়োগ দুর্নীতি তো সেই যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখুন না কেন, তৃণমূলেরই কোনো না কোনো নেতার নাম বেরিয়ে আসবে। এবার দুর্নীতির দাগ গায়ে মেখে তো আর ভোটে যাওয়া যায় না। তৃণমূলও কি তাই সেই জন্যেই পথে নেমেছে? আজ তৃণমূল ছাত্র পরিষদও এই চাকরি বাতিলের প্রতিবাদে পথে নেমেছিল, জানেন তো। এবার শঙ্কর ঘোষের কথা শুনে যেরকম মহাত্মার কথাগুলো মনে পড়ছিল, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল দেখে আরেকটা মিছিলের কথা মনে পড়ে যাচ্ছে। 16ই আগস্ট তিলোত্তমার বিচারের দাবিতে, তিলোত্তমার খুন আর ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কেন্দ্রীয় এজেন্সির দিকে আঙুল ছিল তার। আর এবার তৃণমূল ছাত্র পরিষদ যে পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ করতে নামলো, তাতে একটা আদালতের দৃশ্য রয়েছে। তাতে মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেশ চেনে যাচ্ছে। আর দ্বিতীয় চরিত্র, যার মাথায় উইগ পরা, বিচারকের চেয়ারে বসে আছেন, তিনি কোন একজন ব্যক্তি হবেন আর কি। আমি দুই পক্ষকেই হাত জোর করে এটা বলতে চাই যে দিস ইজ নট আ সলিউশন। আপনারা এগুলো করবেন, রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করবে, তার মাঝখান থেকে আপনাদের জীবনটা নষ্ট হবে। প্র্যাকটিক্যালি মুভ করুন, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী যে এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, ওই আন্দোলনটা ধরে রাজনৈতিক নেতাদের কাজ, ওটা তাদের ওপর ছেড়ে দিন না। আপনারা বাড়িতে বসে থাকুন, যদি কিছু হয় এদের মাধ্যমেই হবে, যদি না হয় তাহলে ধরে নেবেন এটাই হওয়ার ছিল। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভিলেন করতে রাস্তায় নেমেছে তৃণমূলের ছাত্র যুব। এবার তাদের সিনিয়রদের মনে গুনগুন করছে হয়তো রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন, মায়ের আহ্বান মানি রটাও ভুবন মাঝে। ফিরহাদ হাকিম হলদিয়া উন্নয়ন পর্ষদের সাংস্কৃতিক উৎসবে যোগ দিয়েছিলেন, সেখানেও কিন্তু দায়িত্ব বলেননি। চাকরিহারাদের বলেছেন তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো আজ ভরসা দিয়েছেন, তবে ওই চাকরিহারা শিক্ষকদের নয়, সংখ্যালঘু সমাজকে। নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে গেছিলেন তিনি। আশ্বাস দিয়েছেন বাংলায় কারোর জমি কাটতে দেবেন না। যোগক্ষেমম বাহাম্মহম, জনপ্রিয় বিমা কোম্পানির কালোজয়ী প্রতিশ্রুতি। এর মানে আমি তোমাকে রক্ষা করিব। এই প্রতিশ্রুতির ওপরেই তো ব্রহ্মাণ্ড টিকে আছে। কাল, কালী, মহাকাল সকলেই তো রক্ষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজনীতি নির্যাসও কিন্তু তাই, আমি রক্ষা করব। বাম জমানায় সিঙ্গুর নন্দীগ্রামে বলেছিলেন জমি কেড়ে নেবে, আমি রক্ষা করব। কৃষি জমি রক্ষা কমিটি, ভূমি অধিকার রক্ষা কমিটি সব তৈরি হয়েছিল। 2021-এ যখন বিজেপি আসবো করছে তখন বলেছিলেন সিএ নাগরিকত্ব ছিনিয়ে নিতে চায়, আমি নাগরিকত্ব রক্ষা করব। সিএ আইন এখন কার্যকর হয়েছে, তাতে নাগরিকত্ব প্রদানও হচ্ছে, কিন্তু নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে এখনও শোনা যায়নি। অথচ সেই প্রচারের জোরে 2021-এর কঠিন লড়াই কত সহজে জিতে গেছে তৃণমূল। সামনে 2026 ইস্যু ওয়াক অফ, প্রতিশ্রুতি সম্পত্তি রক্ষা করার, যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রেড রোডেও দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতিতে সংখ্যালঘু সমাজ সত্যি কি ভরসা রাখতে পারছে? মুর্শিদাবাদের জঙ্গিপুরে কাল হিংসাশ্রয়ী প্রতিবাদ হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, পুলিশের ওপর হামলা হয়েছে। আজ মুর্শিদাবাদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে, ইট ছোড়া হয়েছে। এবার বিজেপি প্রশ্ন তুলছে, নবান্ন অভিযানে পুলিশ আক্রান্ত হলে কপালে গুলি করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জঙ্গিপুরের হিংসাতেও কি তিনি সেই পুরনো অবস্থানেই অনড় রয়েছেন? আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। এখন কি অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে? এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্রলোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। অভিষেক কবে কি বলেছিলেন সব মনে রেখে খোঁটা দিয়ে দিলেন দিলীপ বাবু, কিন্তু তার দলেরই নেতারা তো বারবার বয়ান বদলে দিচ্ছেন, ভুলে যাচ্ছেন হয়তো আগের বক্তব্যগুলো। হয়তো সংখ্যার হিসেবে যেরকম বদলাচ্ছিল, কখনো বলছিলেন 180, কখনো 150, লোকসভা ভোটের পর বলেছিলেন যেরকম মুসলিম ভোট চাই না, সেগুলো সবই তো দেখছি আস্তে আস্তে সব বদলাচ্ছে। কোনো কিছুই রাজনীতিতে যে কনস্ট্যান্ট নয় সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। এখন শুভেন্দু অধিকারী বলছেন কি জানেন, মুসলিম মাত্রেই তার অপ্রিয় পাত্র নয়, তিনি তাদের মধ্যে আবার ভারতীয় আর রোহিঙ্গা বিভাজন করেছেন, কিন্তু মোদ্দা কথা তিনি মুসলিম ভোটটাও চাইছেন। এখন মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়। একটিবার বিজেপি, বেশি না, অনেক দূর চলে গেছে বিজেপি, 39% ভোট, আর মাত্র 5% হিন্দুর ভোট চাই। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমি কোন ভারতীয়র বিরুদ্ধে বলছি না, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন। আমি অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলছি, যারা মূলত রোহিঙ্গা মুসলমান। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাতে অন্তত 1 কোটি লোক ঢুকে পড়েছে এবং আপনার রেশন, আপনার জমি, আপনার চাকরি, আপনার ভোট, আপনার অধিকার সব জায়গায় ভাগ বসাচ্ছে। ভরসা যেন না পায় যত দাঙ্গা মুখ হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভরসা তাদের করুক তারা। আবার সুমনের কথাতে ফিরতে হলো। ওই বললাম হয়তো তিনি ভীষণভাবে বুঝে গেছিলেন কি হতে চলেছে, কি হওয়া দরকার। এটা কিন্তু এই চারপাশে যত ওই ভরসা বিশ্বাসের কথা শুনলেন না, তার মধ্যে সার বাক্য আপনার আমার জন্য এটাই।